কালো মেঘে ঢাকা অন্ধকার রাতে নির্জন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এক বড় বাড়ি। বাড়ির মধ্যে একজন লোক এক মহিলার মৃতদেহ কাটছে। পাশের ঘরে মৃত মহিলার একমাত্র মেয়ে লোহার চেনে বাঁধা। সে বলছে, আমার মা শরীর অভিশপ্ত, যদি তার দেহকে কাটাছেঁড়া করা হয় তাহলে তার অভিশাপ এই বাড়িতে ছড়িয়ে পড়বে। তখনই লোকটি বাড়ির ভিতরে অজস্র প্রেতের উপস্থিতিকে অনুভব করে। এরপর লোকটি মেয়েটির কথা বিশ্বাস না করে লাশের বুকে ছুরি চালালে মেয়েটির 2 চোখের মণি কুচকুচে কালো হয়ে যায়। আর সেই লাশটা তখন চিৎকার করে বিছানায় উঠে বসে। এরপর, হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2019 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মোটেল মিলাতি মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় 1997 সালের দৃশ্যকে দেখিয়ে, যেখানে একজন পুলিশ অফিসার তার সিনিয়রের কথায় জঙ্গলের মাঝে থাকা একটা পরিত্যক্ত মোটেলে এসেছিল চেক ইন করার জন্য। হোটেলের নাম মোটেল মিলাতি হলেও রাত 12টা বাজলেই সেই নামের 2 অক্ষরের আলো নিভে গিয়ে মোটেল মাতি হয়ে যায়। আর ইন্দোনেশিয়ায় মাতি শব্দের অর্থ হলো মৃত, এর মানে মৃতদের হোটেল। যাই হোক, পুলিশটি মোটেলের দরজার সামনে পৌঁছালে হঠাৎ বাইরের লাইট অফ হয়ে যায়। পালানোর ইচ্ছা থাকলেও উনি যেহেতু অন ডিউটিতে আছেন, তাই মনে সাহস এনে ভিতরে প্রবেশ করেন। রুমের ভিতরে তখন কেউ ছিল না। সেই দেখে উনি তার সিনিয়রকে ওয়াকিটকিতে বলেন, আরলান, আমি লোকেশনে আছি। এমন সময় সিগন্যাল চলে যায়। এরপর সে চারিপাশটা ঘুরে দেখতে গেলে দেওয়ালে একটা মহিলার বড় ছবিকে ঝুলে থাকতে দেখে, যেটা ছিল সেই মোটেল মালকিনের মৃত মায়ের ছবি, মানে মিলাতির মায়ের ছবি। আসলে মিলাতির নামেই সেই মোটেলের নামকরণ করা হয়েছিল। এরপরেই সে পাশের একটা রুম থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সেই রুমে ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। দরজা খুলতে সে চমকে ওঠে, দেখে চেয়ারে একটা ভয়ঙ্কর দেখতে পুতুল পড়ে আছে, কিন্তু সেই রুমে কোনো মানুষ নেই। এরপর উনি ওসমান নামে কাউকে ডেকে উঠে হোটেলের করিডোরে হাঁটতে শুরু করলেই তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। চোখের সামনে দিয়ে হঠাৎ এক ভয়ঙ্কর ছায়ামূর্তি সরে যায়। দেওয়ালে ঝুলে থাকা একটা ছবির দিকে তাকালে সেই ছবি জীবন্ত হয়ে ওঠে, আর সেই ছবি থেকে রক্তের ছিটে এসে পড়ে পুলিশ অফিসারের মুখে। তখনই দেখা যায় তার সামনে এক ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে। উনি নিজের মাথা কাত করতেই অফিসার ছিটকে পড়েন একটা দেওয়ালে। তখনই একটা রুমের দরজা খুলে গেলে অফিসার দেখেন একটা ভয়ঙ্কর দেখতে লোক টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। অফিসার চমকে ওঠে, কারণ সেই লোকটি আসলে কোনো মানুষ ছিল না, সে ছিল এক প্রেতাত্মা। ঠিক সেই মুহূর্তে মোটেলের মালকিন মিলাতি হাতে একটা কুড়ুল নিয়ে অফিসারের সামনে উপস্থিত হয় ও নৃশংসভাবে তাকে হত্যা করে। এরপর মিলাতি ক্যামেরার সামনে নিশ্চিন্তে বসে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে ও বলে, আমি আমার কাহিনী শুরু করছি 7 দিন আগে। এই কথা বলতেই দৃশ্য চলে যায় 7 দিন আগে। আমরা দেখি একটি পরিবার গাড়িতে চেপে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে। কর্তার নাম করিম, তার স্ত্রী ডারা আর তাদের একমাত্র ছেলে জেমি। তাদের কথা শুনে আমরা জানতে পারি ডারার মা কিছুদিন আগেই মারা গেছে, আর তারা আজই মায়ের শেষকৃত্য থেকে ফিরছে। তাই ফেরার পথে বিশ্রামের জন্য তারা একটা হোটেল খোঁজ করতে গেলে জঙ্গলের মাঝে সেই মোটেল মিলাতিতে গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই সেই মোটেলটাকে দেখে তারা প্রথমে চমকে যায়, কারণ তখন সেই মোটেলটাকে কোনো অলৌকিক ছায়া ঘিরে রেখেছিল। রাত কাটানোর জন্য তারা এরপর মোটেলের ভিতরে প্রবেশ করলে দেখে রিসেপশনে গোলক নামে একজন বেঁটে মানুষ বসে আছে। গোলক বলে, আপনাদের কোনো বুকিং আছে? করিম বলে, আসলে আমাদের থাকার কথা ছিল মোটেল আংগ্রেকে, কিন্তু আমরা যেহেতু অগ্রিম বুকিং করিনি তাই সেখানে সব রুম বুক হয়ে গেছে। তখনই আমরা এই মোটেল দেখে এখানে চলে আসি। কথা বলার সময় গোলক এক দৃষ্টিতে চেয়ে থাকে জেমির দিকে ও সে বলে,
তোমাকে দেখলেই আমার একজনের কথা মনে পড়ে, যাকে আমি চিনতাম। এদিকে তখন ডারা কালো কাপড়ে ঢাকা এক মহিলার ছবি দেখছিল। তখন গোলক বলে, ছবিতে থাকা মহিলাটি এই মোটেলের মালকিন ম্যাডাম মিলাতির মৃত মা। এবারে আপনাদের মনে পড়ল এই ছবি আমরা কাহিনীর শুরুতেও একবার দেখেছিলাম। এরপর জেমি সেই ছবি দেখে বলে ওঠে, ইনি আমার দাদির মতন দেখতে। গোলক বলে, তোমার দাদি এখনো বেঁচে আছেন? উত্তরে করিম বলে, আমার স্ত্রীর মা গত সপ্তাহে মারা গেছেন, আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফিরছি। এরপরেই গোলক রুমের চাবি দিয়ে বলে, আমাদের এখানে একটা ঐতিহাসিক নিয়ম আছে প্রতিটা অতিথিদের জন্য। যারাই এখানে চেক ইন করবে তাদেরকে অভ্যর্থনা জানাবেন এই মোটেলের মালকিন ম্যাডাম মিলাতি। উনি আপনাদেরকে লিভিং রুমে চা খাওয়াবেন। ঠিক সেই মুহূর্তে জেমি ফটোফ্রেম থেকে একটা বিছেকে নেমে আসতে দেখে, আর সেই সঙ্গে এটাও দেখে যে একজন বৃদ্ধ মহিলাকে তারই দিকে এগিয়ে আসতে। পর মুহূর্তে সেই মহিলা অদৃশ্য হয়। এরপর তারা লিভিং রুমে মালকিনের সঙ্গে দেখা করতে গেলে সেই ভয়ঙ্কর পুতুলটিকে দেখতে পায়। জেমির পুতুলটা পছন্দ হলে সে সেটাকে আনন্দে কোলে তুলে নেয়। সেই দেখে তার মা পুতুলটিকে নামিয়ে রাখতে বললে জেমি বলে, মা, সে আমার সঙ্গে কথা বলেছে, আমাকে ইশারা করে ডেকেছে। সেই কথা শুনে ম্যাডাম মিলাতি বলে, পুতুলটি পছন্দ হলে তুমি নিতে পারো। আসলে বেশিরভাগ মানুষই এই পুতুলটাকে দেখে ভয় পায়, কিন্তু তুমি পাও না। উত্তরে জেমি বলে, এ এখন আমার বন্ধু হয়ে গেছে, সে বলেছে আমি আপনার ছেলের মতনই দেখতে। ম্যাডাম মিলাতি সেই কথায় সম্মতি জানালে ডারা বলে, আপনার ছেলে এখানে আছে, তাহলে তারা একসাথে খেলতে পারে। সেই কথায় মিলাতি গম্ভীর হয়ে বলে, প্রিয়জনকে হারানোর যে কতটা কষ্টের তা বোঝানো কঠিন। আপনি হয়তো বুঝবেন, কারণ আপনি কিছুদিন আগেই মাকে হারিয়েছেন। ডারা বলে, আমার মা একটা সুন্দর দীর্ঘ জীবন অতিবাহিত করেছে। নার্সরা বলেছে ঘুমের মধ্যেই উনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছে, তাই এই বিষয়ে আমার কোনো আফসোস নেই। সেই কথা শুনে মিলাতি বলে, শান্তির মৃত্যু বলে কিছু হয় না। যখন কারোর সময় শেষ হয়ে যায় তখন সে মরে, আর তাদের প্রিয়জনেরা নিজেদেরকে ভালো দেখানোর জন্য ও নিজের অপরাধবোধকে লুকানোর জন্য এমনটা বলে থাকে। ডারা আবারও বলে, আমার মা ভালো ছিলেন, তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছি। এই কথা বলতেই আমরা দেখি এক ভয়ঙ্কর জিনরূপী প্রেতাত্মাকে ডারার কাছেই দাঁড়িয়ে থাকতে, যাকে মিলাতি দেখতে পেলেও বাকিরা কেউই দেখতে পায় না। এদিকে তখন ডারা তার মায়ের কথা মনে করে ইমোশনাল হয়ে পড়লে সে তাড়াতাড়ি নিজের চা শেষ করে উঠে পড়ে। তারা চলে যেতেই ম্যাডাম মিলাতি সেই পুতুলটিকে বলে, আমি চাই তুমি তাদের উপর নজর রাখো। অপরদিকে সেই পরিবার গোলকের সঙ্গে নিজের রুমে যাওয়ার সময় দেওয়ালে কতগুলো ছবিকে দেখতে পায়। তারই মধ্যে একটি ছবিতে ছিল একজন মহিলা একজন পুরুষের গলা কাটছে। ডারা সেই ছবিটার দিকে চাইতেই হঠাৎ সেটা জীবন্ত হয়ে ওঠে, রক্ত গড়িয়ে পড়ে। তখনই করিম ডারাকে ডাকলে তার ভ্রম কাটে। তারা নিজের রুমে প্রবেশ করলে গোলক ফিরে গিয়ে খাঁচা থেকে একটা মুরগিকে বের করে ও তার মাথাটাকে কুড়ুল দিয়ে কেটে ফেলে। তারপর মুরগির রক্ত একটা পাত্রে সংগ্রহ করে কিছুটা ফুল ধূপ ধুনো সহ একটি থালায় সাজিয়ে নিয়ে কাউকে উদ্দেশ্য করে তা অর্পণ করে। অপরদিকে তখন জেমি ঘুমিয়ে পড়লে আমরা দেখি ডারাকে তার মায়ের মৃত্যু শোক হতে বের করে আনতে করিম সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছে, কারণ ডারা মনে করছিল সে তার মায়ের যত্ন ঠিকভাবে পালন করেনি। আসলে তার এই আফসোস ভাব জেগে উঠেছিল ম্যাডাম মিলাতির সঙ্গে কথা বলার পর থেকেই। তারা দুজনে সিদ্ধান্ত নিয়ে ডারার মায়ের দেখাশোনা যাতে ভালো হয় সেই কারণে তাকে হসপিটালে রেখে চিকিৎসা করায়। কিন্তু এখন ডারা মনে করছে তার মা মৃত্যুর সময় শান্তি পায়নি। যাই হোক, রাত গভীর হলে হঠাৎ জেমির ঘুম ভেঙে যায়। সে দেখে রুমের ইজি চেয়ারটা নিজের থেকেই দুলছে। তখনই তার দাদির কণ্ঠস্বর ভেসে এলে জেমি বলে, মা বলেছে তুমি মারা গেছো। তখনই দাদির জিনকে দেখা যায়। এর মানে ওই মোটেলে যারাই আসে তাদের পরিবারের পরিচিত কাছের মানুষের প্রেতাত্মাও সেখানে আসে। যাই হোক, দাদি হেসে বলে, তোমরা সবাই আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছিলে তাই না? জেমি বলে, আমি তোমার মৃত্যু চাইনি দাদি। দাদি বলে, তোমরা মিথ্যাবাদী, তোমাদেরকে এর মূল্য চোকাতে হবে। আমরা এখানে বুঝতে পারি তার দাদি মৃত্যুর সময় সত্যি খুবই কষ্টে ছিল, আর তার মতে ডারা, করিম ও জেমি মিলে দাদির মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। তাই তারা দাদিকে নার্সিংহোমে রেখে এসেছিল
এরপরেই দাদির জিন জেমির খুব কাছে এসে ভয় দেখালে সে ছুটে বাথরুমে নিজেকে লক করে নেয় ও বলতে থাকে, আমি যা দেখেছি সেটা স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে একটা ছুরি বাথরুমের দরজা ফুঁড়ে ভিতরে চলে আসে। জেমি তখন ভয়ে তার মা বাবাকে ডাকতে থাকে। তখনই বাথরুমের কাঁচের মধ্যে থেকে তার দাদি বেরিয়ে এসে জেমিকে টেনে নিয়ে যায় সেই কাঁচের মধ্যে। অল্পক্ষণ পর ডারার ঘুম ভাঙলে সে জেমিকে খুঁজতে থাকে, কিন্তু সে জেমিকে কোথাও খুঁজে পায় না। এরপর সে বাথরুমে চেক করতে গেলে তার পায়ে ভাঙা কাঁচের টুকরো বিঁধে যায়। তখনই সে জেমির পুতুলটাকে বেসিনে পড়ে থাকতে দেখে। এমন সময় হঠাৎ বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। ডারা দেখে দরজায় একটা ছুরি বিঁধে আছে। সে তার স্বামীকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই কেউ যেন ছুরিটাকে টেনে নেয়। ডারা দরজার ছিদ্রে চোখ রাখলে দেখে সেই ছুরিটা জেমির হাতে। জেমি তখন তার বাবাকে মারতে উদ্যত হয়েছে। ডারা বারংবার বলতে থাকে, জেমি তুমি আমার কথা শোনো, ছুরিটাকে নামিয়ে রাখো। ঠিক সেই সময় তার মায়ের জিনরূপী আত্মা চলে আসে ও বলে ওঠে, জেমি তোমার কথা শুনতে পাচ্ছে না, আর কিছু দেখতেও পাচ্ছে না। তুমি চেয়েছিলে যাতে আমার মৃত্যু হোক তাড়াতাড়ি। ডারা বলে, এমনটা নয় মা, আমি তোমাকে নার্সিংহোমে রেখেছিলাম যাতে তোমার সঠিক চিকিৎসা ও দেখাশোনা করার সুবিধা হয়। কিন্তু ডারার মা কোনো কথা শোনে না। অপরদিকে তখন জেমি করিমের বুকে ছুরি বিধিয়ে তাকে হত্যা করে। এমন সময় বাথরুমের দরজা খুলে যায়। ডারা ছুটে বেরিয়ে এসে দেখে জেমি তখনও জিনগ্রস্ত অবস্থায় রয়েছে। তাই সে জেমিকে ঝাঁকিয়ে বলতে থাকে, তুমি জেগে ওঠো। ঠিক তখনই আবারও ডারার মা দেখা দিয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো, জেমিকে আমার কাছে ছেড়ে দাও, আমি ওর যত্ন নেব, যেমনটা তুমি আমার সঙ্গে করেছিলে। যদি পারো তো আমাকে আটকাও। ডারা সেই কথা শুনে ক্রোধে ফেটে পড়ে ছুটে গেলে তার মায়ের আত্মা হাওয়ায় মিলিয়ে যায়, আর ডারা জানালার কাঁচ ভেঙে বাড়ির নিচে পড়ে মারা যায়। পরদিন ভোর হলে গোলকের সঙ্গে মিলাতি সেই রুমে আসে। দেখা যায় করিম বিছানায় মরে পড়ে আছে, ডারার লাশ বাগানে পড়ে, আর জেমি রুমের ইজি চেয়ারে অজ্ঞান হয়ে পড়ে আছে। মিলাতি গোলককে বলে, করিম আর ডারার লাশটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করো। তাদের কথাবার্তা শুনে এটা আন্দাজ করা যায় যে মিলাতি আসলে তার ছেলেকে বাঁচিয়ে তুলতে চায়, যে কারণে তাদের প্রয়োজন ছিল জেমির রক্তের। আর মিলাতির ছেলের আত্মা এখন বন্দি আছে সেই ভয়ঙ্কর পুতুলের মধ্যে। এর মানে জেমির রক্ত দিয়ে মিলাতির ছেলের লাশকে তারা আবার জীবন্ত করার চেষ্টা করছে। তারা কিছু একটা এক্সপেরিমেন্ট করছে যাতে মিলাতির মৃত ছেলে বেঁচে ওঠে। এখানে আরও একটা প্রশ্ন উঠে আসে, যেখানে এত প্রেতাত্মারা ঘুরে বেড়ায় সেখানে গোলক ও মিলাতি কিভাবে থাকে? তারা কেন তাদের আক্রমণ করে না? যাই হোক, এই সকল প্রশ্নের উত্তর আমরা পরে পাব। এরপর গোলক জেমির শরীর থেকে সব রক্ত বের করে নিয়ে তাদের তিনজনের লাশকেই আগুনে পুড়িয়ে দেয়। এরপর মিলাতি আবারও ক্যামেরার সামনে এসে তার কাহিনী আমাদেরকে শোনায়। সে বলে, আমার মা অভিশপ্ত হয়েছিল, আমার জন্ম হয়েছিল অন্ধকারে। হয়তো এটাই আমার ভাগ্য ছিল, তাই আমি আজ মিলাতিতে পরিণত হয়েছি। সময়টা ছিল 1887 সাল। আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল, প্রায় 100 বছর আগের কথা। আমার বাবা একজন ডাচ সৈনিক ছিল। যখনই তিনি জানতে পারলেন যে আমার মা গর্ভবতী ছিল, তখনই উনি আমার মাকে ছেড়ে চলে যায়। সেই সময় সকল পুরুষেরাই আমার বাবার মতন ছিল। তাদের মধ্যে কিছু মানুষ রোগের কারণে মরে, আর বাকি কিছু মানুষ অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। আমার মা সেই কমিউনিটি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নেয়। অনেক চেষ্টা করেও সে কোথাও কাজ খুঁজে পেত না। সেই কারণে তিনি ক্রমেই ডিপ্রেশনে চলে যেতে থাকে। একসময় উনি এক কালা জাদুকরের কাছে যায় ও জাদুটোনার পাল্লায় পড়ে। জাদুকর মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত। সেই জাদুকর আমার মায়ের ভাগ্যকে পরিবর্তন করে দিলেও তার বিনিময়ে আমাকে কুরবানি স্বরূপ বেছে নেয়। আমি সেই সময় মায়ের গর্ভেই ছিলাম। আমার মা সারা জীবনে অনেক মিসক্যারেজের সম্মুখীন হয়েছে, তাই উনি বিশ্বাস করতেন আমিও হয়তো আর বাঁচব না। কিন্তু আমার জন্ম হয়, আমি প্রাণেও বেঁচে থাকি, আর আমি আমার জীবন অতিবাহিত করি। মানে আমার মা আমাকে কুরবানি হিসাবে উৎসর্গ করেনি। তাই জাদুকর আমাকে ও আমার মাকে অভিশাপ দেয়, আর সেই কারণেই আমার মায়ের এক অদ্ভুত রোগের সৃষ্টি হয়। তিনি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলেন তার রোগ নিরাময়ের জন্য, কিন্তু কোনো ডাক্তারই রাজি হয়নি তার রোগ সারানোর জন্য। একসময় একজন রাজি হয়। 1900 সাল, যখন আমার মা ডক্টর কুসনুর সাথে দেখা করেছিল।
উনি অদ্ভুত মানুষ ছিলেন। উনার অস্বাভাবিক আচরণের কারণে সমাজ তাকে বহিষ্কৃত করেছিল। চিকিৎসার প্রতি তার পাগলামি ছিল গভীর। আমার মায়ের অসুখ উনার মতন ডাক্তারের জন্য বড়ই রহস্যের ছিল। ডক্টর কুসনুর বিশ্বাস করেছিলেন যে তিনি আমার মায়ের রোগ নিরাময় করতে পারবেন, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল আরও সময়ের। তাই তিনি আমার মাকে গভীর রাতে গোপনে দেখা করতে বলে। এই সূত্রে বলে রাখি, ডক্টর কুসনুর যে বাড়িতে তার ডাক্তারি রিসার্চের কাজ করত আসলে সেটাই ছিল মোটেল মিলাতি। এর মানে 100 বছর আগে এই মোটেল ডক্টর কুসনুর বাড়ি হিসাবেই পরিচিত ছিল, কিন্তু বর্তমানে ওটা একটা মোটেলে পরিণত হয়েছে। এরপর সেদিন রাতে যখন মিলাতি ও তার মা গোপনে সেই বাড়ির দিকে যায়, তখন গ্রামের মার্কসম্যান বা মুখোশধারীদের কাছে সেই খবর পৌঁছে যায়। আসলে মার্কসম্যান হলো তারা যারা সেই সময় ডাইনি, পিশাচ, এমনকি জিন, কালাজাদুর মতন জঘন্যতাকে নির্মূল করে দিত। সেই কারণে মিলাতি ও তার মা যখন কুসনুর বাড়ির সামনে পৌঁছায়, তখন সেই মুখোশধারীরা তাদেরকে ধরে নেয়। যেহেতু মিলাতির মায়ের উপর অভিশাপ ছিল ও সে কালাজাদু চর্চা করত, তাই তাকে শায়েস্তা করতে ধরা হয়। তখন মিলাতি ও তার মা ডক্টর কুসনুর কাছে সাহায্য চায়। তারা দরজায় বারবার কড়া নাড়ে, কিন্তু ডক্টর কুসনুর দরজা খোলে না। অপরদিকে তখন দরজার ভিতরে দাঁড়িয়েছিল একটি ছোট্ট ছেলে। এই ছেলেটি কে তা আমরা পরে জানব। সে ভয় পেয়ে জানালা দিয়ে দেখে বাইরে সেই মুখোশধারী মানুষগুলো মিলাতি ও তার মাকে বাড়ির সামনে একটা গাছে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। আর দূরে দাঁড়িয়ে লুকিয়ে এই দৃশ্য দেখছে মিলাতির বন্ধু, মানে সেই কালা জাদুকরের মেয়ে, যে পূর্বেই মিলাতিকে এই বিষয়ে সাবধান করেছিল। কিন্তু ঘটনা ঘটে যায়। এতটা বলে মিলাতি চুপ করে। পরদিন ভোর হলে দেখা যায় 2 জন গুন্ডাকে মোটেল মিলাতির বাইরে দাঁড়িয়ে থাকতে, যারা রাতে চুরি করার প্ল্যান করছিল। অপরদিকে তখন মিলাতি ও গোলক সেই বিষয়ে সবটাই জেনে ফেলে, কিন্তু তারা সেই গুন্ডাকে আটকানোর কোনো চেষ্টাই করে না, কারণ তারা জানতো যে ওই মোটেলে আরও আত্মার প্রয়োজন আছে। আমার মনে হয় তারা এই সব কিছু করছিল মিলাতির ছেলেকে বাঁচিয়ে তোলার জন্য, মানে প্রেতাত্মার শক্তিকে বৃদ্ধি করছিল। এরপর রাত হলে রেজাল ও মায়া নামে আমরা এক কাপলকে দেখি, যারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম অতিবাহিত করার জন্য একটা মোটেলের খোঁজ করছিল। তখনই তারা মোটেল মিলাতির কাছে এসে পৌঁছায়। তারা ভিতরে প্রবেশ করলে সেখানকার আসবাবপত্র ও চিত্রগুলো দেখে মায়ার বড়ই অদ্ভুত লাগে। তারা রুম বুক করার সময় বলে, আমরা মাঝরাতের মধ্যেই রুম ছেড়ে দেব, তাই কম সময়ের জন্য কি কোনো ডিসকাউন্ট পাওয়া যেতে পারে? উত্তরে গোলক স্পষ্ট জানিয়ে দেয় যে সম্পূর্ণ রাতের জন্যই তাদেরকে রুম নিতে হবে, কোনো ডিসকাউন্ট হবে না, তবে রুমের ভাড়া চলে যাওয়ার সময় দিতে হবে। এরপর গোলক রুমের চাবি দেওয়ার সময় তাদের সেই ঐতিহাসিক রীতি রেওয়াজের কথা বলে মিলাতির সঙ্গে চা পান করানোর জন্য তাদেরকে নিয়ে চলে যায়। মিলাতি নিজের পরিচয় দেয়, তারাও নিজেদের পরিচয় দেয়। এরপর মায়া বলে ওঠে, আপনাদের এই হোটেলে বেশ ভালো আকর্ষণীয় আর্ট কালেকশন আছে, নিশ্চয়ই তার একটা ইতিহাস হবে। উত্তরে মিলাতি বলে, এগুলো আমার পরিবারের কয়েক প্রজন্ম ধরে মূল্যবান সম্পত্তি হিসাবে রয়েছে, আমি এগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এরপর মিলাতি বলে, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু ভালোবাসার ধরন কখনো শারীরিকভাবে অনুভব করা নয়। তখনই মায়ার নজর পড়ে সেই ভয়ঙ্কর পুতুলটার দিকে। সেটা তখন মুখ ঘুরিয়েছে। মায়া, যদি তুমি তোমার শরীরের সবচেয়ে বিশুদ্ধতম অঙ্গ রেজালকে দিতে পারো, তাহলে বুঝতে হবে তুমি তোমার আত্মাকেও তার কাছে সঁপে দিতে প্রস্তুত। সেই কথা শুনে রেজাল কিছুই বুঝতে না পেরে বলে ওঠে, ম্যাডাম, আপনার প্রাইভেসির জন্য আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে। এই কথা বলে তারা উঠে পড়ে। তখন মিলাতি তাদেরকে মনে করিয়ে দিয়ে বলে, আপনারা রাত 12টা বাজার আগেই এখান থেকে চলে যাবেন, তা না হলে আপনাদেরকে আরও কিছুদিন এখানে থাকতে হতে পারে। এরপর তারা চলে গেলে মিলাতি ঘড়ির কাঁটা ঘুরিয়ে চরম মুহূর্তের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর দৃশ্য চলে যায় 1900 সালে, মানে মিলাতি আবারও তার অতীতের ঘটনা বলতে থাকে, যখন মিলাতি ও তার মাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মুখোশধারীদের দল চলে গেলে আমরা দেখি মিলাতির সেই বান্ধবীটি তার কাছে আসে। আসলে সে কালা জাদুকরের মেয়ে ছিল, মানে যে কালা জাদুকর মিলাতি ও তার মাকে অভিশাপ দিয়েছিল। সেই বান্ধবীটি মিলাতির প্রাণ বাঁচিয়ে নিলেও সে প্রতিজ্ঞা করেছিল যে কোনো অবস্থাতেই সে কখনোই মিলাতির হাত ছেড়ে দেবে না। তাই সে মিলাতিকে তার সঙ্গে যাওয়ার জন্য বললে তখন মিলাতি যেতে রাজি হয় না, কারণ সে তার মাকে ওই অবস্থায় একলা রেখে যেতে চাইছিল না। পরদিন ভোর হলে মিলাতির দেখা হয় সেই ছেলেটির সঙ্গে, যাকে আমরা এর আগেও দেখেছি।
আসলে ছেলেটি হলো ডক্টর কুসনুর ছেলে সিগিত। সে মিলাতিকে সাহায্য করতে তার মায়ের মৃত লাশটাকে তাদের বাড়ির ভেতরে একটা সেলারে নিয়ে যায়। রক্তের দাগ লক্ষ্য করে একসময় ডক্টর কুসনুর সেখানে পৌঁছালে দেখে সেলারের দরজা খোলা। ভিতরে তখন সিগিত একটা লাশ নিয়ে কিছু করছে, যা দেখে কুসনুর তার ছেলেকে এক চড় মারে। এরপর সে জানতে চায় লাশটা কার। উত্তরে সিগিত সব কিছু খুলে বলে। মিলাতির মায়ের মৃত্যু সংবাদ শুনে কুসনুর বেশ দুঃখ পায়, কারণ সে মিলাতির মায়ের রোগ সম্পর্কে কোনো রিসার্চ করতে পারল না এটা ভেবে। ঠিক সেই সময় দরজায় টোকা পড়তেই আমরা দেখি একজন লোক একটা সাপে কাটা লাশ নিয়ে এসেছে। আসলে ডক্টর কুসনুর নিজের ডাক্তারি এক্সপেরিমেন্টের জন্য এরকম অনেক লাশ চড়া মূল্যে কিনে নিজের সংগ্রহে রাখতেন। যদিও তিনি এইসব কাজ অবৈধ উপায় করে থাকেন, তাই তিনি নিজের বাড়ির এক গোপন সেলার তৈরি করেন যেখানে এই কাজগুলো চলত। উনি যে শুধু মৃতদেহের উপর পরীক্ষা নিরীক্ষা করতেন এমনটা নয়, মৃতের আত্মাকে বিরক্ত করা ও অমরত্ব পাওয়ার উপায় খুঁজে বের করা ছিল তার উদ্দেশ্য। ডাক্তারের ছেলে সিগিত নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাবাকে সাহায্য করতে এই মন্দ কাজে অংশ নিতে বাধ্য হতো। মিলাতি বলে, সে যখন প্রথম সিগিতকে দেখেছিল তখন তার মনে হয়েছিল সিগিত আসলে অনেক ভালো একজন মানুষ। সে বুঝতে পেরেছিল এই সব কাজে তার কোনো সম্মতি নেই। এরপর আমরা দেখি সিগিত যে সাপে কাটা লাশটাকে নিয়ে এসেছিল সেটাকে যখন তার বাবা কাটতে যাবে তখন হঠাৎ সেই লাশ জেগে উঠে সিগিতের গলা চেপে ধরে। অর্থাৎ সাপের কামড়ে তখন লোকটির মৃত্যু হয়নি। এমন সময় কুসনুর সেই লোকটিকে নির্মমভাবে হত্যা করে এবং তার কাজ চালিয়ে যায়। এদিকে তখন মিলাতি সেই রুমেই লুকিয়ে এই সব কিছু দেখছিল। এরপর দৃশ্য ফিরে আসে বর্তমানে। আমরা মায়া ও রেজালকে দেখি। তারা তখন মোটেলের নিজের রুমে ছিল। তখনই আমরা বিছানার নিচে এক ছায়ামূর্তিকে দেখি। অপরদিকে তখন সেই দুইজন গুন্ডা মোটেলে চুরি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। মিলাতি নিজের রুমের জানালা দিয়ে সেই দৃশ্য দেখছিল। তখনই দৃশ্য আবারও অতীতে চলে যায়। আমরা দেখি কুসনুর তার মৃত স্ত্রীর চুল পরিচর্যা করছে। আসলে সে তার স্ত্রীর মৃতদেহকে কবরস্থ না করে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিল। এই বিষয়টা সিগিত কিছুতেই পছন্দ করত না। তাই সে তার বাবাকে বলে, তুমি যদি মাকে এতটাই ভালোবাসতে তাহলে এতদিনে মায়ের লাশটাকে কবর দিতে। উত্তরে কুসনুর বলে, তোমার মা নিজের দেহকে বিজ্ঞানের স্বার্থে দান করে দিয়ে গিয়েছিলেন, যাতে আমরা কিছু শিখতে পারি ও কিছু উপকার হয়। এই কথা বলে কুসনুর চলে যায় সেলারে রাখা মিলাতির মায়ের লাশের কাছে। মিলাতি চাইছিল না যে ডাক্তার তার মায়ের শরীরকে নিয়ে কাটাছেঁড়া করুক আর তার শরীর থেকে কোনো অপশক্তি বাইরে বেরিয়ে আসুক, কারণ সে জানত তার মা অভিশাপগ্রস্ত হওয়ায় নিশ্চয়ই তার মধ্যে কোনো খারাপ শক্তি বিরাজ করছে। এরপর কুসনুর মায়ের লাশ কাটতে গেলে মিলাতি আড়াল থেকে বেরিয়ে এসে তাকে বাধা দেয়। কুসনুর মিলাতিকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে জানত না যে সে ওই বাড়িতেই আছে। এরপর সে মিলাতির গলায় ছুরি ধরে পাশের একটা রুমে নিয়ে যায়। মিলাতি বুঝতে পারে কুসনুর একজন একগুঁয়ে ও স্বার্থপর মানুষ। কুসনুর মিলাতিকে লোহার বেড়ি পরিয়ে তালা বন্ধ করে দেয় ও নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখনই কুসনুর মিলাতির উপর হাত তুলতে গেলে সে এক ঝটকায় তার হাত ধরে নেয়। সেই স্পর্শে কুসনুর বুঝে যায় মিলাতির মধ্যে কোনো অদ্ভুত শক্তি আছে। এমন সময় সে দেখে বাইরে কেউ একজন হেঁটে যাচ্ছে। তার পিছু নিলে কুসনুর দেখে ওটা তার স্ত্রী হেঁটে যাচ্ছে, যা দেখে সে বেশ খুশি হয় ও ভাবতে থাকে তার এক্সপেরিমেন্ট হয়তো কাজ করেছে। অল্পক্ষণ পরেই স্ত্রী অদৃশ্য হয়। তখন কুসনুর আবারও মিলাতির রুমে ফিরে আসে। মিলাতি তখন বলে, আমরা আসার অনেক আগের থেকেই অনেক আত্মা এই বাড়িতে ছিল। আপনার এক্সপেরিমেন্টের কারণে আপনার স্ত্রীর আত্মা খুব কষ্ট পেয়েছে। উত্তরে কুসনুর বলে, এই সবই তোমার মিথ্যা কথা। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। মিলাতি বলে, আমার মায়ের জন্য। সে অভিশপ্ত ছিল। সেই অভিশাপ এখন তার শরীরে বাসা বেঁধেছে। যদি আপনি আমার মায়ের লাশ কাটেন তাহলে তার অভিশাপ এই বাড়িতে ছড়িয়ে পড়বে। কুসনুর বলে, সে একজন বিজ্ঞানের ছাত্র, আদতে সে একজন ডাক্তার, তাই এই সব কথা সে বিশ্বাস করে না। সে ওই লাশ কাটবে ও প্রমাণ করে দেবে যে তার মায়ের উপর কোনো অভিশাপ নেই, বরং তার মায়ের এক মারণ রোগ হয়েছিল আর সেই ভয়ে গ্রামের মুখোশধারীরা তাকে হত্যা করেছিল। মিলাতি তখন বলে, আমার মায়ের রক্ত যদি এই বাড়িতে পড়ে তাহলে এখানে থাকা সকল আত্মারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই বুদ্ধিমানের কাজ হবে আমার মায়ের লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলুন। সেই কথা শুনে কুসনুর মিলাতিকে চড় মারতে গেলে আশপাশ থেকে অনেক আত্মারা কুসনুরকে ঘিরে ধরে। মিলাতি বলে, এই আত্মারা আপনাকে ছাড়বে না। এরপরেই দৃশ্য ফিরে আসে বর্তমানে।
হঠাৎ মোটেলের লাইট অফ হয়ে যায়। আমরা দেখি সেই দুজন চোর চুরি করতে সেই মোটেলে প্রবেশ করেছে। তারা হাতের কাছে যা পায় তাই ব্যাগে পুরতে থাকে। তাদেরই মধ্যে একজন মিলাতির রুমে সেই ভয়ানক পুতুলটি দেখে ভয়ে চমকে ওঠে। অপরদিকে তখন রেজাল ও মায়া নিজের রুমেই ছিল। মায়া বাথরুমের আয়নার সামনে দাঁড়াতেই আমরা দেখি তার পিছনে কালো কাপড়ে ঢাকা এক মহিলার ছায়া এসে দাঁড়িয়েছে, কিন্তু মায়া তাকে দেখতে পায় না। সে আয়নার সামনে দাঁড়িয়ে মিলাতির বলা কথাগুলোকে মনে করতে থাকে। সে বলেছিল কাউকে ভালোবাসলে তার নিকট নিজের আত্মাকে সঁপে দিতে হয়। মায়া হঠাৎ মিলাতির নকল করে সেই কথাগুলোকে বলতে থাকে। দেখে মনে হয় সে যেন জিনগ্রস্ত হয়ে পড়েছে। অপরদিকে রেজাল টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর মুখাবয়বকে খুঁজতে থাকে। এদিকে তখন একজন চোর একটি বক্স খুঁজে পায় যাতে দামি একটা সোনার চেন ছিল। সেটা নিতে গেলে আমরা দেখি দেওয়ালে ঝুলে থাকা মিলাতির মায়ের ছবি ফাঁকা। কখন যেন তার মা চোরটির একেবারে সামনে এসে দাঁড়িয়ে সবকিছু দেখছে। চোরটি ভয়ে পালিয়ে যায়। অপরদিকে আরেক চোর কারোর হাসির শব্দ শুনে টর্চ ফেলতেই দেখে একটা খেলার বল পড়ে আছে। বলটা হাতে তুলে নিতেই সেই ভয়ঙ্কর পুতুলটি সেখানে এসে তাকে ছুরিকাঘাত করতে থাকে। চোরটি দেখে তার সামনে মিলাতির মায়ের প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। সে ওখান থেকে পালাতে গেলে অন্য একটা রুমে একজন ভয়ঙ্কর দেখতে লোককে দেখে যার হাত পা লোহার চেনে বাঁধা ছিল। অপরদিকে অন্য চোরটি করিডোর দিয়ে হাঁটার সময় একটা কাফনে মোড়া লাশকে পড়ে থাকতে দেখে, যা দেখে চোরটি ভয়ে ভয়ে কাফন খোলে। এদিকে তখন রেজাল দেখে রুমের একটা আলমারির পাল্লা নিজের থেকেই খুলে যাচ্ছে, আর অপরদিকে তখন প্রথম চোরটির সামনে মিলাতির মা দাঁড়িয়ে। এমন সময় মোটেলের আলো জ্বলে ওঠে। মায়া একটা ক্যাবিনেটের নেশার ওষুধ খুঁজে পায়। তারই মধ্যে একটা করে ট্যাবলেট দুজনেই খেয়ে নিয়ে নিজেদের মধ্যে আনন্দ করতে থাকে। অল্পক্ষণ পর নেশার ঘোর বাড়তে থাকলে মায়া বলে, আমি যখন বুড়ি হব তুমি কি আমাকে তখনও একইভাবে ভালোবাসবে? উত্তরে রেজাল হ্যাঁ বললে মায়া বলে তারা চাইলে এখনই সেটা পরীক্ষা করে দেখতে পারে। এই কথা বলে মায়া আলমারিতে রাখা কিছু বৃদ্ধ বৃদ্ধাদের ড্রেস বার করে আনে এবং তারা সেটা পরে নেয়। এরপর তারা ডান্স করে ঘুমিয়ে পড়ে। এরপর ঘুম ভাঙলে তারা দেখে তাদের শরীর বৃদ্ধ হয়ে গেছে। মায়া নিজেকে আয়নায় দেখে চমকে ওঠে। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সে বুঝতে পারছিল না এমনটা কেন হচ্ছে। অপরদিকে যে চোরটি কাঁধে আঘাত পেয়েছিল সে একটি সেলারে আটকে যায়। অন্যজন লুকিয়ে পৌঁছে যায় মিলাতির রুমে। মিলাতি তখন নিজের মুখ থেকে চুলের এক অংশকে ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। এমন সময় চোরটি এগিয়ে এসে মিলাতির পেটে ছুরি বিঁধিয়ে দেয়। সে মেঝেতে পড়ে যায়। অল্পক্ষণ পরেই দেখা যায় মিলাতির দুই চোখ বড় ও কালো বর্ণের হয়ে গেছে। সেই দেখে চোরটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই মিলাতি চোরটির বুকে বারবার ছুরিকাঘাত করে দোতলার জানালা থেকে নিচে ফেলে দেয়। নিচে পড়তেই চোরটি পালাতে থাকে। তখন সেখানে গোলক ছুটে এসে গুলি ছুটতে থাকে। তারই মধ্যে একটা গুলি চোরটির বুকে বিঁধলে সে ওখান থেকে পালিয়ে যায়। অপরদিকে আমরা রেজালকে আবারও দেখতে পাই। তারা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছিল। মায়ার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় সে নিজেকে আয়নায় দেখতে গেলে পা পিছলে পড়ে যায় বাথটবের মধ্যে। সেখানেই সে মারা যায়। এদিকে রেজাল তখন বিছানায় বসে বলছিল, মায়া আমাদেরকে তাড়াতাড়ি এই পোশাক বদলে ফেলতে হবে। এমন সময় সে নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে মাটিতে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। অন্যদিকে তখন কাঁধে আঘাত পাওয়া চোরটি একটা রুমে পৌঁছে যায় যেখানে গোলক মরদেহের সৎকার করত। চোরটি একটি তালাবন্ধ চুল্লির মধ্যে থেকে কারো শব্দ শুনতে পায়। সে তখন সাহায্য চাইছিল। এরপর চোরটির দরজা খুলতেই এক ভয়ঙ্কররূপী আত্মা তাকে আক্রমণ করে মেরে ফেলে ও তার শরীরের কাঁচা মাংস খেতে থাকে। পরদিন ভোর হলে প্রতিদিনের ন্যায় ঘুরতে ঘুরতে মিলাতি ও গোলক রেজাল ও মায়ের রুমে আসে। মিলাতি গোলককে বলে তাদের লাশটাকে পুড়িয়ে দিতে। মিলাতি বুঝে গিয়েছিল তারা একে অপরকে ভালোবাসত না, বরং তারা ফুর্তি করতে এসেছিল। তখনই মিলাতি মায়ের হাতে একটা আংটি দেখতে পায়, যা দেখে তার মনে পড়ে যায় যখন সিগিত মিলাতিকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল। তখনই আমরা 1917 সালের দৃশ্যকে দেখি, যেখানে সিগিত মিলাতিকে সেই আংটিটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করছে, কিন্তু মিলাতি সেই প্রপোজালকে গ্রহণ করে না। তাই সিগিত সেখান থেকে চলে যায়। এরপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। আমরা দেখি গোলক মায়া ও রেজালের লাশটাকে আগুনের চুলিতে পুড়িয়ে দিচ্ছে। অপরদিকে তখন মিলাতি সিগারেট ধরিয়ে আবারও তার অতীতের কথা বলতে থাকে। সে বলে মিলাতির কথাকে বিশ্বাস না করে কুসনুর যখন মিলাতির মায়ের শরীর কাটে তখন তার মায়ের পেটের ভেতর থেকে কালো রক্তের সাথে কালো ধোঁয়া বেরিয়ে আসে। তখনই মিলাতি জিনগ্রস্ত হয়ে পড়ে। আর কুসনুর দেখে মিলাতির মায়ের পেটে
একটা দাঁতের মতন অংশ বেরিয়ে আসছে, যেটা একসময় তার হাতে কামড় দেয়। আসলে সেটাই ছিল সেই অভিশাপ, যে বাইরে বেরিয়ে এসে সারা বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে। যা দেখে তারা দুজনেই সেই ঘর ছেড়ে বাইরে পালাতে থাকে। বাড়ির বাইরে পৌঁছালে হঠাৎ কুষ্ণ অনুভব করে তার পা যেন আর এগোচ্ছে না। তখনই সেই অভিশাপ কুষ্ণুরকে বাড়ির ভিতরে পা ধরে টেনে নিয়ে যায়। আমরা দেখি ক্রমেই সেই অভিশাপের ডালপালা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে একসময় কুষ্ণুর মৃত স্ত্রীর শরীরে পর্যন্ত ছড়িয়ে যায়। সেই স্মৃতির কথা চিন্তা করে আজও মিলাতির আত্মা কেঁপে ওঠে। পরদিন ভোর হলে দেখা যায় কিছু পুলিশ অফিসার সেই মোটেলের কাছেই একটা স্পটে আসে। তারা সেখানে গুলিবিদ্ধ সেই চোরটির দেহকে খুঁজে পায়, যাকে গুলি করেছিল গোলক। আসলে সে সেদিন রাতে কিছু দূর এগোতেই অ্যাক্সিডেন্ট করে, তাই তার লাশ মোটেলের কাছেই খুঁজে পায় পুলিশ। লাশের বুকে গুলি ও আশপাশে কোনো বাড়িঘর না থাকায় পুলিশের সন্দেহ যায় মোটেল মিলাতির উপর। তাই একজন সিনিয়র পুলিশ অফিসার তার জুনিয়র অফিসারকে সেখানে যেতে বলে, যাকে আমরা কাহিনী শুরুতে দেখেছিলাম। এর মানে সেই পুলিশের মৃত্যুর আগের 7 দিনের কাহিনী এখানে শেষ হয়। এই সময়ের মধ্যেই মোটেলে আরও অনেক আত্মা বন্দী হয়েছিল, আর মিলাতির উদ্দেশ্য ছিল আত্মার শক্তিকে একত্রিত করে তার ছেলেকে বাঁচিয়ে তোলা। এখন যদি প্রশ্ন ওঠে মিলাতির ছেলে এলো কোথা থেকে, তাহলে বুঝতে হবে মিলাতি ও সিগিতের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক হয়েছিল। যাই হোক, এরপর যখন মিলাতি গোলকের কথা শুনে সেই চুল্লির ঘরে পৌঁছায়, তখন সে অপর একটি চোরের আধ খাওয়া লাশকে পড়ে থাকতে দেখে চমকে ওঠে ও বুঝে যায় কুষ্ণুর আবার জেগে উঠেছে, যাকে একসময় ওই বাড়ির অভিশাপ টেনে নিয়েছিল। আসলে সেদিন থেকে কুষ্ণুরও অভিশাপগ্রস্ত হয়ে পড়েছিল, কারণ সেই একমাত্র ব্যক্তি ছিল যে মিলাতির মায়ের লাশকে কেটেছিল, তাই সেও অভিশাপের ভাগিদার হয়। সেই সময় মিলাতি কুষ্ণুরকে মেরে তার লাশটাকে পুড়িয়ে দিয়ে শান্ত করে দিয়েছিল, কিন্তু সে তখনও মরেনি। হয়তো হতে পারে সেই অভিশাপ তাকে মরতে দেয়নি। তার বয়সও বাড়েনি, অনেকটা মিলাতির মতন। আসলে কুষ্ণুর তখন সেই একই বয়সে আটকে ছিল যে বয়সে বাড়ির অভিশাপ থেকে টেনে নিয়ে গিয়েছিল। তাই মিলাতি এখন বুঝতে পারে না যে কিভাবে কুষ্ণুরকে আটকাবে, কারণ সে একটা ভয়ঙ্কর শয়তানে পরিবর্তিত হয়েছিল। এখন প্রশ্ন হলো, তাহলে কুষ্ণুর এত বছর ধরে কি খেয়ে বেঁচেছিল? তখনই আমরা দেখি সেই চুল্লির ভিতরে বন্দি থাকাকালীন সময় কুষ্ণুর ইঁদুর ধরে খাচ্ছে। তবে সে এখন মুক্ত হয়ে গেছে তার পূর্বের অভিশাপ নিয়ে, কারণ সেই চোর ভুলবশত সেই চুল্লির দরজা খুলে দিয়েছিল, যার ফলে সে মুক্তি পায়। মিলাতি আবারও ক্যামেরার সামনে এসে কুষ্ণুরকে বলে, এসো, আমাকে খোঁজো, তুমি কি জানো আমি কোথায় আছি? এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য